রিপ ভ্যান উইঙ্কেলের কথা নিশ্চয়ই আপনারা পড়েছেন, মনে আছে তার কথা। ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ একদিন জাগলেন, মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেল। এমন লম্বা ঘুম, এমন গভীর ঘুম সাধারণত মানুষের হয় না, কিন্তু যদি হয় আর তারপরে যদি সত্যি সত্যি মাঝে অনেকগুলো বছর পেরিয়ে যায় আর একটা মানুষ ঘুম থেকে জেগে ওঠে, তাহলে আশপাশের পৃথিবীকে কিভাবে বদলে যেতে দেয়। একেই একেবারে বাংলার রাজনৈতিক আঙ্গিনায় এনে ফেলেছিলেন অধুনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তখনকার পরিচয়, তখন তিনি শুধুই এক নাট্যকার আর অভিনেতা। লিখে ফেলেছিলেন উইঙ্কেল টুইঙ্কেল, আর তার অভিনয় নির্দেশনা ঘিরে রাজ্যের রাজনীতিতে সে এক কি বিষম গোলযোগ। কেউ বলে অভিনয় করতে দেব না, কোথাও আটকানো হয়, তো কোথাও আটকানো হয়েছে বলেই লোক ভেঙে পড়ে হল শুদ্ধ। উইঙ্কেল টুইঙ্কেল বদলে দিয়েছিল এই রাজ্যের রাজনৈতিক নাটকের উপাখ্যান। আমার কোথায় মনে হচ্ছে যেন আজ এই বৃহস্পতিবার সকালবেলা এবং কিছুটা বারবেলা জুড়ে উইঙ্কেল তৃণমূল টুইঙ্কেল দেখতে শুরু করল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার তারা দিনে দুপুরেও দেখা যায়, দেখতে হয় যদি মাঝের সময়টা আপনি ঘুমিয়ে পড়েন। ধরুন আপনি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব, মনোনয়ন জমা হচ্ছে, ব্যাপক ধুন্ধুমার, মনোনয়ন দিতেই যেতে পারছে না লোক। মনোনয়ন দিতে যাবে, জেলা শাসকের অফিস পর্যন্ত যেতে গেলে এমন বোমাবাজি তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দেখে চোঁচা দৌড় দিচ্ছে, সংবাদ মাধ্যম আসছে, পুলিশ আসছে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হচ্ছে। অথবা ধরুন বিজেপির মতো এত বড় একটা সর্বভারতীয় দল, তার রাজ্য সভাপতিকে এই সন্দেশখালিতে দৌড়ে যেতে হচ্ছে দলের প্রার্থীরা যাতে মনোনয়নটুকু জমা দিতে পারে। আমার ধারণা, আমার দৃঢ় ধারণা, দেখুন পড়া বাস্তব বলে তার বস্তু আছে, না হলে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসকেই বা এতদিন ধরে লোকে মনে রাখবেন কেন, পড়বেন কেন? এমনই কোনো পড়া বাস্তবের অথবা জাদু বাস্তবের ছোঁয়ায় কিছু তৃণমূল সমর্থক গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের সময় ঘুমিয়ে পড়েছে। তাদের ঘুম ভেঙেছে, মাঝে একটু লম্বা সময় চলে গেছে, অনেক বছর না হলেও একটা বছর চলে গিয়েছে। এবছর ঘুম ভেঙে উঠেই আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে মনোনয়ন পর্বে গন্ডগোল পাকাতে গিয়েছিল। মুশকিলটা অন্য জায়গায়, ওটা পঞ্চায়েত নির্বাচন ছিল, এটা লোকসভা নির্বাচন, মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। মানুষ, রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থক, তাদের মুড, সর্বোপরি কেন্দ্রীয় বাহিনী পাল্টা মারে এলাকা ছাড়া হওয়ার উপক্রম হয়েছে। আমার প্রশ্ন, রাজ্যটা বদলে যাচ্ছে, ভোল বদলে যাচ্ছে, দিদির দল টের পাচ্ছে। আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মনোনয়নে মুখোমুখি বাম প্রতিরোধ। খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে। ফলত এই যা করছে, এতে করে নিজেদের ভোট কমছে, নিজেরা হাসির খোরাক হচ্ছে। বাম কংগ্রেস সমর্থক এবং তৃণমূল কংগ্রেস সমর্থকরা সামনাসামনি চলে আসেন, উত্তেজনা, স্লোগানিং হয়, যার ফলে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। পাল্টার নাম বিজেপি। সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি দু তরফে যেই পতাকা, সেই দলীয় পতাকা কার্যত উঁচিয়ে এই মুহূর্তে স্লোগানিং চলছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি যে সামনে জেলা শাসক যে দপ্তর, সেই দপ্তরের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় করে আছেন। গাজোয়ারের অভ্যাস পুরনো। মনোনয়ন পার করে ভোট গণনা, গুন্ডামি চলতে থাকে ভোটের পরেও। যার বড় উদাহরণ শেষ বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট। লোকসভাতেও সেই ট্র্যাডিশনের পথে হাঁটার পরিকল্পনা ছিল আলবাত, তবে শুরুতেই হোঁচট। মনোনয়ন পর্বেই তৃণমূল বিলক্ষণ টের পেল চোখ রাঙানির পাল্টা চোখ রাঙানি এবার নয়া ট্র্যাডিশন হতে চলেছে। শুধু আলিপুর নয়, আলিপুর থেকে দুর্গাপুর তৃণমূল ধমকালে শুধু চমকাচ্ছে না বিরোধীরা, দৌড় করাচ্ছে। বাংলায় এখন তৃণমূল পুলিশ ডাকছে। বাড়িতে লিফলেট দিচ্ছে লোকের, আইসিএসএ বলছে, জিজ্ঞেস করেছেন পারমিশন, এখন কোন কোথায় লেখা আছে? এই এক মাস পরে তো ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে।
দুর্গাপুর থেকে আলিপুর মাঠ জুড়ে খেলছে এমন বিরোধীরা, তাই কি রাজ্যের শাসক দল এখন ভয় জয় করার চেষ্টায়? রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমার আজকের বিতর্ক শুরু করব। আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, সরাসরি সেদিকে চোখ রাখবো। আমার প্রথম অগ্নিবাণ, হতভম্ব তৃণমূল, ভোট ভুলে গেছে বিলকুল। মানে কোন ভোট, পঞ্চায়েত না লোকসভা? না হলে এই লোকসভা ভোটে এমন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আর এমন পাল্টা মারের মেজাজের সামনে কেউ আবার স্রেফ মনোনয়নের দিনে হাঙ্গামা পাকাতে যায়? কেউ যায়, যদি না কেউ মাঝখানে রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে পড়ে থাকে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করি। আমার ঠিক বাঁ দিক থেকে পরিচয় করাবো। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থক। তারপরেই রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করেন। আমার ঠিক পাশেই রয়েছেন ঝন্টু বড়াই, অধ্যাপক। আমার ঠিক ডান দিকে শঙ্কুদেব পণ্ডা, বিজেপির মুখপাত্র। জয় মল্লিক, বিজেপির অপর মুখপাত্র, তিনিও এসে গিয়েছেন, স্টুডিওতে ঢুকছেন, যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যোগ দেবেন। আমার সঙ্গে অনির্বাণ চৌধুরী রয়েছেন, সিপিআই নেতা, মুর্শিদাবাদ কান্দিতে। শুরু করি মণিশঙ্করবাবু আপনার কাছে। মণিশঙ্করবাবু বেশ নাটক এলো, মানে খারাপ অর্থে বলছি না, সত্যিই নাটক করেন। নাটক থিয়েটারের আমুদে মানুষ, ভীষণ ভালো গানের গলা। আপনারা হয়তো এই প্রত্যেক দিনের বিতর্কের মাঝে সেটা টের পান না। ফলে আমি যখন নাটক নিয়ে নাটক করতে করতেই বলছি, তখন একটু মণিশঙ্করবাবুর কাছ থেকে শুরু। মণিশঙ্করবাবু, আমার মনে হচ্ছে আপনাদের দলে বেশ কিছু রিপ ভ্যান উইঙ্কেল আজকে ঘুম ভেঙে জেগে উঠেছে, সোজা চলে গেছে গণ্ডগোল। নাটকটা আপনি যে ব্যঙ্গাত্মক সুরেই বলুন না কেন, রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন যাত্রা থিয়েটারে লোকশিক্ষার একটা অংশ এবং লোকশিক্ষা হয়। ওখানে হয়তো অনেক অনেক কথাই হয়তো বলে, সেগুলো হয়তো কিছু কিছু কথা নেওয়া উচিত নয়, কিছু কিছু নেওয়ার কথা। তখন রামকৃষ্ণদেব বলেছেন যেটা নেওয়ার কথা সেটাই নিবি, যেটা নেওয়ার কথা নয় সেটা ছুঁড়ে ফেলে দিই। ফলে নাটক একটা ভালো জিনিস, যেভাবেই বলুন না কেন আপনি। এখন কথা হচ্ছে যে ঝামেলা যখন হচ্ছিল পঞ্চায়েতে, তখন বলছিলেন যে তৃণমূলের শিক্ষা হওয়া উচিত, বা যারা ঝামেলা করে আর কি, তৃণমূল বলে বলছি না, যারা ঝামেলা করে বা যে মানুষরা ঝামেলা করে, এটা তো কোনো দলের নেই, প্রতি দলেরই কিছু কিছু মানুষ থাকে যাদের এটা স্বভাব, তাদের জন্যে কোনো একটা দলটা কলুষিত হয়। যারা ঝামেলা করছিলেন তখন বলছেন এটা শিক্ষা নেওয়া উচিত, আবার যখন ঝামেলা করছে না তখন বলছেন কোথায় গেল সেই মেজাজ কোথায় গেল? আসলে বিরোধী কথা বললেন না, টুইঙ্কেলের কথা বলতে হলে আপনাকে তুষের আগুনটাও বলতে হবে, যে তুষের আগুনটা দিক দিক করে জ্বলতে জ্বলতে এক সময় অনেকটা বিস্ফোরণ ঘটায়। ফলে টুইঙ্কেলটা অত মিটমিট করে জ্বলে বলে অতটা কমজোরি নয়, এটারও একটা পাওয়ারফুল, ফলে সেটা একটা সময় পাওয়ারটা দেখায়। এইবারে আমার কথা হচ্ছে, আমি একবার একটু ওর হাসির পাওয়ারটা, মানে হাসির পিছনে কি পাওয়ার একবার শুনে নেবো। মিটমিট করে তার পাওয়ার আছে তো, অবশ্যই আগুনের পাওয়ার আছে তো, অবশ্যই আছে। কিন্তু আমি বলছি যে আমি বলছি কি ঘুমিয়ে পড়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর শঙ্কুদেব, কি মনে হয়? রাজ্য সভাপতি গেছিলেন তো সুকান্ত মজুমদার বসিরহাটে, আপনি গেছিলেন না? সেখান থেকে 50 জন প্রার্থীকে তুলে নিয়ে এসে এখানে বসতে হয়েছিল আমাদের ইলেকশন কমিশনের সামনে। আসলে তখন এবার বসতে হয়েছে কাউকে নিয়ে, শুনুন, তখন যে সিস্টেমে এনারা নির্বাচনটা করেছিলেন, এবার সেই হচ্ছে হিটটা এবারে সাকসেসফুল হচ্ছে না। যে নেট প্র্যাকটিসটা করেছিলেন, এখন অনেক জায়গায় সেটা মাঠে মারা যাচ্ছে। এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল খাতা খুলতে পারেনি, সেজন্য হতাশ হয়ে পড়েছে। তাই পুরনো কায়দায় ভেবেছিল না 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 কালীঘাট, আলিপুর এগুলো সব আমাদের, ওই তো চেতলা থেকে সব আসবে, হ্যাঁ গার্ডেন নিচ থেকে আসবে, এই তো পুরো দখলে নিয়ে নেবো, সে আশায় জল পড়ে গেছে। তুমি এটা উত্তর দিলে, আমি বলতে চাই একটা লাইন অনেকক্ষণ লাস্ট লাইন আপনি বলবেন, আমি শুনবো। আজ দার্শনিক মনিদার কথা শুনবো। মনিদা মনে রাখবেন, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন, আগুন ধিক ধিক করে জ্বলছিল, সেই আগুনেই তৃণমূলকে পুড়তে হচ্ছে। না পুড়তে হবে কি হবে না সেটা দেখা যাবে পরে। ব্যাপারটা হচ্ছে দেখো,
তুমি একটা দলকে রিপ্রেজেন্ট করো, তার মানে দলের খারাপ ভালো সব কিছু মিলিয়ে কোনো সময় তুমি ওটাকে ক্ল্যারিফাই করার তোমার মানে অভ্যেস নেই। তুমি একটা দলকে মানে অন্ধত্বের মতো একটা সাপোর্ট করে যাবে, সেটা মনে হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বেরও ঠিক ব্যাপারটা নয়। সবারই দলের সম্পর্কে ভালো খারাপ সবগুলো বিশ্লেষণ করা উচিত। আমার কথা হচ্ছে আমার জন্য আমার কথা হ্যাঁ না নিজের জন্য না আমার কথা তাই জন্য কি আপনি দলের লোক বলেন না নিজেকে? আমার কথা হচ্ছে যে আপনি কি তৃণমূলের লোক? খেলা হোক, যে কথাটা বলা হয়, যেটা আপনি বলছিলেন যে বিরোধীরাই খেলছে এখন লোক মানে ভোটটা হচ্ছে লোকসভার। তৃণমূল বলতে কি লজ্জা হচ্ছে? খেলার কথা বললো আমাকে, আমি বলছি ভোটটা হচ্ছে লোকসভায় বিরোধী বলতে বিজেপি বিরোধী দলগুলোকেই বোঝায়, তারা খেলে বেড়াচ্ছে বোঝায় মনে হয় আর কি। তৃণমূলের বিরুদ্ধে বাকিগুলো খেলে বেড়াচ্ছে, যদি আপনি এরকম ইন্টারপ্রিটেশন করেন তাহলে আমি বলবো খেলা হোকটা তো তৃণমূলের একটা ইভেন্ট, মানে খেলা হোক এটা যার কাছ থেকে হোক না কেন, একটা খেলা হোক স্লোগানটা খেলা হোক না খেলা হবে, খেলা হোকটা আপনি মনে করতে খেলাটা তো দুপক্ষ থাকে, যদি উল্টো দিকের লোকগুলোকে একটু খেলতে দেয় তাহলে আপনার আপত্তি নেই। খেলতে দিলে মানে যাকে লেভেল প্লেইং ফিল্ড, মানে সবাই মাঠে খেলবে, একই সমান মাঠে খেলবে, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি তৃণমূল কোথাও একটা পিচ টিচ খুঁড়ে রেখেছিল। মুশকিল হচ্ছে লাস্ট ইনিংসে ব্যাটিংটা নিজেরই খোঁড়া পিছে পড়ে গেছে, আমার তো এরকম দেখে মনে হয়। না ব্যাপারটা ঠিক কিনা বলবেন? দেখবেন যা কিছু ঘটনাগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের সামনে যত দুর্নীতি বা এইসব ঘটনাগুলো নিয়ে আসছে, সেই ঘটনাগুলো হচ্ছে লাস্ট 3 বছর আগে যেগুলো ঘটে গেছে, মানে 3 বছরের 16 সালের পর থেকে, মানে তারপরে যখন তৃণমূল থেকে কিছু মানুষ সরে গেল, শঙ্কু বা শুভেন্দুর লোক আপনি কয়লা যেগুলো বলবেন রেশন শিক্ষা সেগুলো দেখবেন এরা থাকার সময়, এরা যেই চলে গেছে তখন কিন্তু এগুলো নেই, থাকার সময় ঘটনাগুলো নিয়ে যাওয়ার পরে কোনো ঘটনা কিন্তু ঘটেনি, ঘটনাগুলো আলোচনা হচ্ছে ওদের থাকার সময় ঘটনা শেষ করুন, সিনেমা দেখবেন আর উঠে চলে যা ঘটনা হচ্ছে তোমাদের সময়। এবার আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করা সরাসরি উত্তর দেবেন, সেটা হচ্ছে আপনারা তো এতদিন এই পঞ্চায়েত নির্বাচনের পর্বে দেখছিলাম আপনারা কমপ্লেন করে যাচ্ছেন, হঠাৎ করে আপনাদেরই বা কি হলো? আপনাদের নামে এত কমপ্লেন জমা পড়ছে কেন? আপনাদের শক্তির উৎসটা কি? দেখুন কি খেলেন মাঝখানে দুলালের তাল মিছরি? দেখুন 2021-এর নির্বাচনে না, এটা উত্তর দেবেন কিন্তু শুনুন না, আমরা অভিজ্ঞতায় শিখছি, যেমন অভিজ্ঞতায় শিখছি, যেমন অনির্বাণ বাবু 2021-এর নির্বাচনে আমরা নির্বাচনটা জিতেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল যখন বেরোলো তখন আমরা বুঝলাম যে আমরা কোথায় হেরে গেছি। না, প্রায় 50-60টা সিট কাউন্টিংয়ের দিন এরা লুটে নিলেন। এদের বিভিন্ন প্যাকেজিং সংস্থা এদের সাথে যুক্ত, এই প্যাকেজিং সংস্থার লোকেরা প্রশাসনের সাথে কানেকশন তৈরি করলেন, বিডিও থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে এদের সবাইকে পকেটে নিলেন, দিয়ে বললেন রেজাল্ট যাই হোক কাগজে সই করব না, সার্টিফিকেটে রেজাল্ট যাই হোক আপনি জেতবার সার্টিফিকেট পাবেন না। যেমন পঞ্চায়েত ডায়মন্ড হারবার 99.99% কাজ হয়েছে মডেল, এখানে আমরা 35টা আসনে জিতলাম, 7 জন জিতে গেছে, সার্টিফিকেট হাতে পেয়েছে। অনির্বাণ বাবু আপনারা টিভিতে দেখালেন বিকেল 4টে পর্যন্ত, যতক্ষণ না সেই জেতা সার্টিফিকেট ফেরত দিল, নতুন সার্টিফিকেট ইস্যু হলো, ওরা হেরে গেছে। ভিডিও যতক্ষণ না করলেন ততক্ষণ পর্যন্ত তারা কিডন্যাপড হয়ে ভেতরে রইলেন, তাদেরকে বার করা গেল না। আমরা কান্নাকাটি করলাম, ছেড়ে নিয়ে 2 লাইনে শেষ। এরাই কি ঘুম ভেঙে উঠেছে? হ্যাঁ, এরাই ঘুম ভেঙেছে। এরা বলছে যে প্রতিবার লুটে নেওয়া যাবে না, এই জন্য জ্বালা হয়েছে। আটকেছেন কোথায়? শুনুন, এদের রাগ কোথায় হয়েছে আপনাকে বুঝতে হবে। এরা কার বিরুদ্ধে লড়াই করতে যেতে পারছে না? আমার আপনার সাধারণ বাড়ির মেয়ে হচ্ছে রেখা পাত্র, আটকাতে পারছেন না। এরা টেকনিক্যালি কোথায় গিয়ে আটকাতে পারছেন না? যিনি এদেরকে নন্দীগ্রাম চিনিয়েছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, বোঝাতে পারছেন না। ট্রিক্স তো ওদের জানা, এরা কি করবেন, এরা কি করেছে শুনুন। এরা এখন থেকে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড অফিসার পর্যন্ত লিস্ট বানিয়েছে। সবাই বলছে তৃণমূলের লোক দিতে হবে, কিন্তু মুশকিল হয়েছে এই রাজ্যে আর তৃণমূল কেউ করতে চাইছে না। কারণ শুনুন, এক লাইন তাহলে মনোনয়ন যেটা দেখলাম সেটা কি ঝাঁকি? হ্যাঁ, এ তো ট্রেলার।
পিকচার अभी আমি बाकी একটা है লাইন বলবো শঙ্কু, তুমি আমার এ তো সঙ্গে একটা লাইন trailer, বলেছিলে। picture আমি अभी একটা লাইন बाकी है। বলবো, এর সঙ্গে একটা লাইন, মানে যখন তোমরা ছিলে যে ট্রিক্সে জিতেছিল সেইটা তৃণমূল মানে বিজেপির কাছে দাসখত দিয়েছিলে যে আমরা এইভাবে তৃণমূলকে জিতেছিলাম, তোমাদেরকে জেতার দায়িত্ব আরে আরে শুনুন না 2011 এক সেকেন্ড মানে তখন আরে দাঁড়ান না ওই ট্রিক্সটা আরে উত্তর নেবেন না বলে যাবেন। আমি কি বললাম উনি তুমি থামবেন, শুনেছো? শেষ করলে বলুন। আমি কি বললাম শুনেছো? শেষ যে করলে বলুন। ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি তৃণমূলকে জিতিয়ে নিয়েছিলে তোমরা শুভেন্দুরা, বিজেপির কাছে বলেছো ওই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাদের জিতিয়ে দেবো, এইটা দাসখত দিয়েছিলে তোমরা। হ্যাঁ সেই জন্য কনফিডেন্স বেশি। শুনুন না, আমি ওভার কনফিডেন্ট না, সুপার কনফিডেন্ট। ওইকে তখন যে ট্রিক্সে আমরা 2011-তে তৃণমূলকে সিপিএম এর জিতিয়েছি। বিরুদ্ধে লড়াই করে তৃণমূলকে জিতিয়েছিলাম, সেই সততার সাথে লড়াই করে আবার সততা সিপিএম এর আসছে লোটার থেকেও যে বেশি লোটাটা তৃণমূল লুটছে, সেই লোটাটা আজকে 16 আমরা সালে- জেতাবো। আমি- জেতাবো। আমি- 16 আমি নির্বাচন করাইনি, আমি 2011 আমি একবার আপনার নেতা এখন নেই, বেঁচে থাকলে উনি বলতেন সুব্রত মুখার্জি, আপনার নেতা তো উনি, উনি আমাদের শিখিয়েছিলেন ছাত্র আন্দোলন যারা করে তারা লোটা আটকেই নেতা হয়, আর যারা এখন উড়ে এসে 2011 পর জিতেছে তারা কোম্পানিকে ভাড়া করে লুটে যেতে, এই হচ্ছে ডিফারেন্সেস। আচ্ছা, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, মুর্শিদাবাদ। অনির্বাণ বাবু, আপনি আপনার হয়তো সৌভাগ্যই বলবো, আপনি মুর্শিদাবাদে আছেন, মানে একদম চর্মচক্ষে না দেখলেও দূর থেকে হয়তো দেখেছেন, কিন্তু একদম সামনাসামনি দেখা হয়নি, বা এদের নেতৃত্বে বোধহয় আপনার রাজনীতিও করা হয়নি। আপনি আমি বেশ কিছু ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাইকে চিনি সিপিএমের আমলে, অনিল বসু, দীপক সরকার, এদেরকে দেখলে সত্যিই মনে হতো না যে এরা গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু এরা কি কন্ট্রোল করতেন এদের এলাকার মানুষজন আজও জানেন, মানে মনে আছে সবার। কিন্তু সায়রা শাহ হালিম সত্যিই সেরকম নন, সত্যি সত্যি দেখলেও এমন মনে হয় না, কার্যতও তাই। কিন্তু তার মনোনয়ন ঘিরে চোখরাঙানি, পাল্টা চোখরাঙানি হতে পারে, এটা বোধহয় সায়রা শাহ হালিমের বাড়ির পাশের প্রতিবেশীও বিশ্বাস করবেন না, কিন্তু তেমন একটা অবিশ্বাস্য কাণ্ড আজকে ঘটে গেল। আমি বলছি, আমি শঙ্কুকে জিজ্ঞাসা করছিলাম এটাকে, কী খেয়েছেন মাঝখানে, তাল মিছরি, আপনারা কী খেলেন মাঝখানে বলুন তো? পঞ্চায়েত নির্বাচনে আপনারা সমস্ত বিরোধী পক্ষের রাজ্যে দৌড়ে বেড়ালেন, শুধু কমপ্লেন করে বেড়ালেন। এখন তো আমি দেখছি আপনাদের নামে কমপ্লেন বেশি জমা পড়ছে। দিলীপ ঘোষের নামে তৃণমূল কংগ্রেস আজকে কমপ্লেন করতে গেছে, ব্যাপারটা কি? আপনাদের সম্মিলিতভাবে বিরোধী পক্ষের কি ঘটলো মাঝখানে? এই 1 বছরে আপনারা কি খেলেন যে আপনাদের শক্তি এত বেড়ে গেল? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির যে বাইনারি, সেই বাইনারি ভেঙে বাম শক্তির একটা উত্থান হতে চলেছে। গতদিন যে নির্বাচন হয়ে গেল আমাদের মুর্শিদাবাদে, সেখানে মুর্শিদাবাদে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাম এবং কংগ্রেস জোট তারা তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে মাতব্বরি, সেই সব কিছুকে প্রতিহত করেছে, এবং মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল হারছে, এটা পরিষ্কার কথা। এইটা ভেবে এখন বহরমপুর লোকসভা কেন্দ্রে ওটা বিভিন্ন জায়গায় ভয় দেখানো শুরু করেছে, তাতে লাভ কিছু হবে না। এখন তৃণমূলের সুখ স্বপ্নের দিন ভাঙতে চলেছে, ওদের রাজনৈতিক আকাশে এখন ঝড়ের মেঘের ধ্বজা উঠছে। প্রশ্ন ছিল, আসবো আপনার কাছে। এখন এরা ভেবেছিল যে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানাবো, আম্পায়ারটাও ওদের সঙ্গে পঞ্চায়েত ভোটের মতো, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদল হচ্ছে, অর্থাৎ যে দ্রুত এই বদলের খবরটা তৃণমূল রাখেনি, ফলে তারা তাদের যে গেম প্ল্যান, সেই একই গেম প্ল্যানটা ধরে বসেছে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, ফলে ওই আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ওরা ব্যাট করতে নেবে, ওদের ব্যাটিং করার পালা শুরু হয়েছে, আর আম্পায়ারটাও হয়ে গেছে তাদের নিজেদের নয়, নিরপেক্ষ আম্পায়ার। ফলস্বরূপ তাদের এখন অস্বস্তিকর অবস্থা, ছেড়ে দেওয়া খেতে পাচ্ছে অবস্থা। এখন এই তাদের যে দেওয়ালে পিঠ ঠেকেছে, এইখান থেকে তারা যে কোনো প্রকারে, তারা তো এখন ফাউলের আশ্রয় নেবে, যে কোনো প্রকারে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ও দেয়াল লিখন খুব পরিষ্কার, কিছু এই 2-1 দিন আগে মুখ্যমন্ত্রীর ভাষায় সেটা প্রকাশ পেয়েছে। আর মনিতা খুব সুন্দর বললেন, লোকশিক্ষা, ওই লোকশিক্ষাটা হতে এদের শুরু করেছে। লোকশিক্ষা, যা হয় তাই। আচ্ছা, লোকশিক্ষা, বেশ। লোকশিক্ষার কথা যখন এলো, আমি তখন শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শোনাই কয়েক বছর আগে। তখন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামা দিতে যেতে হয়নি, শিক্ষামন্ত্রী বেশ অকপটে রাস্তায় দাঁড়িয়ে ভরা মানে প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূলই পাবে, আর কেউ পাবে না। এটা সবাই জানেন। এটা এখন কেন শোনাচ্ছি তাও বলবো, তার আগে একবার শোনাই এ রাজ্যের শিক্ষামন্ত্রী, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, ঠাকুরের ভাষা মণিশঙ্কর বাবু, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, তার লোকশিক্ষা কেমন ছিল, ইদানিং কেমন হতে পারে। আগে বক্তব্যটা শোনাই আপনাদের। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, বাচ্চা তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল, আর কিছু নয়।
কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। ঝন্টুবাবু, আমার একটাই প্রশ্ন, আপনি অধ্যাপক মানুষ, বেশি বিড়ম্বিত করব না, কিন্তু বাস্তবতার হিসেব নিকেশ তো আপনারা রাখেন। আপনার মনে হয় ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের কোনো পাড়ায় গিয়ে আজকে এ কথাটা আরেকবার বলতে পারবেন? আমি একটা কথা বলি, দেখো, আশকেরা পাইলে পাড়ার চোর বাড়ে, এটা তো একদম প্রশ্ন কথা, লোককথা। আবার ভয় পাইলে গলার জোর বাড়ে। এবার এতদিন তো তৃণমূল আশকারা দিয়ে পুলিশ টুলিশ দিয়ে ইয়ে করছেন, মানে ইউনিভার্সিটি চৌধুরী বেঁচে থাকলে ভাই আজকে মমতার শাহী দেখে হয়তো লিখতো অ্যাবসলিউট মনার্কি অফ বাঙ্গাল, এটা কিছু একটা লিখতো, রাজতন্ত্র। এবার প্রশ্নটা হচ্ছে, তৃতীয় ল তো থাকে, ও ফ্রাঙ্কেনস্টাইনের কথা বলছিল, বিজ্ঞানের ছাত্র তো, সেই বিখ্যাত নিউটনের তৃতীয় ল, যে আপনি যদি অ্যাকশন করেন তার রাতটাও থার্ড একটা রিয়াকশন তো আপনি পাবেন। তো তৃণমূল আজকে রিয়াকশনটা পাওয়া শুরু করেছে, তার কারণ যখন দেখবে নৌকো ফুটো হয়, দরদর করে জল ঢুকতে থাকে না, ওই ইঁদুরগুলো পালায়। তৃণমূল তো এই 13 বছরে তার দলের একটা ক্যাডারে পরিণত করেছে পুলিশ প্রশাসনটাকে। মানে মমতা ব্যানার্জির যে একচ্ছত্র একাধিপত্য ব্যাপ্ত হয়েছে প্রশাসনের ভিতরে, এই প্রশাসনটা কিন্তু এখন বুমেরাং করছে, ঘুরছে। কেন ঘুরছে? মাটি তো ক্ষয় হয়, একটা সময় রাজতন্ত্রকে ভাঙতে হয়, ভাঙে মানুষ নতুন ইতিহাস লেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যে এই জাগ্রত মানবতার প্রহরী মানুষ কিন্তু রুখে দাঁড়ায়, মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। তার এই সিগনিফিকেন্ট পার্টগুলো আজকে মমতাকে বলতে হচ্ছে এটা আমার ভোট নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে বাত্যবাবু নাট্য ব্যক্তিত্ব, তৃণমূলে তো অনেক রঙ্গ আছে, নাটক করেন, আবার কুণাল বাবুর মতন রোমাঞ্চকর হরর স্টোরিও লেখেন, আবার 24 ঘন্টা পরে ভুলেও যান। প্রশ্ন হচ্ছে তৃণমূলের নেতাদের কি করুণ পরিণতি, যে আজকে রায়গঞ্জে গতকাল তোমার চ্যানেলে দেখাচ্ছিল টাকা চাইতে গেছে। এই সুপ্রিম কোর্ট যদি এই যে অর্ডারটা একটু স্টে না করতো না, তোমার চ্যানেলে আজকে আমরা অন্য বিষয়ে আলোচনা করতাম। কি জানো, অমুক তৃণমূল নেতাকে গাছে বেঁধে নিয়ে টাকা চাইছে, অমুক নেতাকে মারছে। অর্থাৎ তৃণমূল যা বপন করেছে তার বিষ বৃক্ষ ফলা শুরু করেছে। মানুষ কিন্তু অস্ত্র তুলেছে, বিরোধী মুখ হিসাবে তুলুক বা সাধারণ মানুষ যেখানে পেরেছে পুলিশকে ঠেঙ্গিয়েছে তৃণমূলে দালালি করার জন্য, তৃণমূলের নেতাদের ঠেঙ্গিয়েছে। এখানে বাদ তো ইরেলিভেন্ট। এখানে মমতা ব্যানার্জিও যদি আজকে এই কথাগুলো কোথাও দাঁড়িয়ে বলেন, তার তো মঞ্চ ফাঁকা। বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠানে আমরা আমাদের গ্রস সার্ভেতে বলছি, দায়িত্ব নিয়ে এখানে বলছি, ফাঁকা। তিনি কার্যত তার দলকে হুঙ্কার দিচ্ছেন, কি হচ্ছে আমি মুখ্যমন্ত্রী, দলের একাধিপতি, আমি নেত্রী, আপনি আমার সাথে বলবেন তো বাবা, আপনি তো বলবেন। এই তো তৃণমূল টিপিক্যাল, দলটায় নাম লেখানোর সময় আপনি দস্তখত দিতে হয়, আজকে থেকে পড়াশোনা করব না। আমি বলছি আপনার কথা, আমি বলেছি একটা কথা, যদি তথ্যগুলো ভুল হয়। আপনার কোন ইউনিভার্সিটি? তৃণমূল ইউনিভার্সিটি, উনি তো ইউনিভার্সিটিতে পড়েন, রবীন্দ্র ভারতী। আমার যদি ভুল হয় আপনি কোন ইউনিভার্সিটি আপনি বলতে পারেন, আপনি সুযোগ পাবেন। না আপনি সুযোগ পাবেন, আপনার সময় পাবেন। না ঝন্টুবাবুকে আমার একটা প্রশ্ন, এই যে আপনি বলছেন না নিজের কি বিষবৃক্ষের ফল, বলছি তার মানে কি কিছু লোক, মানে যারা আজকে এখানে গন্ডগোলগুলো করতে গেছে আলিপুর টালিপুর এই বিভিন্ন জায়গাতে, এরা কি তার মানে আপনি বলছেন পঞ্চায়েতের নির্বাচনের সময় গাছ পুঁতে ঘুমোতে চলে গিয়েছিল, উঠে দেখছে গাছে বিষ ফল ফলেছে? একদম। দেখুন, এটা তো একটা হ্যাবিচুয়াল প্র্যাকটিসে পরিণত হয়েছে, এবং হ্যাবিচুয়াল লায়ার একজন আছেন আমাদের দেশে, ক্ষমা করবেন আমার মুখ্যমন্ত্রী তিনি, কিন্তু উনি তো তৃণমূল দলের মুখ্যমন্ত্রী। এই হ্যাবিচুয়াল লায়ারই করেছেন, তার দলকে বখাটে ছেলেদের চাষ করেছেন। 19-এর পরে উনি এই বখাটেগুলোর সমস্যাটা কি, বখাটেগুলো হচ্ছে সেই বিষটা খাওয়ার মতন, বিষটার স্বাদ পাওয়ার পরে ওদের যদি আপনি মাছ মাংস খাওয়ান না, তাও ঘুরে ফিরে ওই বিষটা খেতে যাবে। এই বিষটা খেতে গিয়ে বুঝতে পারিনি যে এবার কিন্তু দাঁড়িয়ে আছে লোক, এবার আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নিয়ে তিহার জেলে। এই ছবিটা ফ্রিজ করা আছে দেখুন, এই ছবিটা একদম আপনার বিশ্বাস বাংলাতে এটার পুনরাবৃত্তি এই নির্বাচনে হওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বিশ্বাস ছিল না আজকে আলিপুরে গন্ডগোল পাকাতে যেত না। আমি এটাই বোঝার চেষ্টা, এই যে বখাটে চাষগুলো না, এই যে সমস্ত এই ক্লাবগুলো যেখানে একটা সময় খেলাধুলার চাষ হতো, একটা গঠনমূলক আলোচনা হতো, এখানে তো বখাটেদের চাষ হয়েছে। এই বখাটে ছেলেগুলোর সমস্যাটা হচ্ছে ওরা দস্তখত দেওয়ার সময় পড়াশোনাটা ভুলে যায়, তাই মানুষের পালস বোঝে না, পালস না বুঝে আজকে গেছে, অথচ ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়ে গেছে ভয়ানক। রাজ্য কিন্তু অগ্নিগর্ভ। এই যে ছবিটা আমি এই যে ছবিটা দেখছেন না, এটা ক্যানিং এর ছবি, পঞ্চায়েত নির্বাচন একদম। এবার যারা ছুটছে ওরাও তৃণমূল, যারা ছোটাচ্ছে ওরাও তৃণমূল। এবার আছে নিশ্চয়ই আপনার এই নির্বাচনে নেই ছবিটা, কিন্তু মুশকিল হচ্ছে আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে আজকে কিছু লোক
আমার মনে হয় ক্যানিংয়ে এই ঘটনার পর তাদের বোধহয় আজ সকালে প্রথম ঘুম ভেঙেছে। হ্যাঁ পঞ্চায়েত ভোট ভেবে চলে গেছে। তারা পঞ্চায়েত ভোট ভেবে চলে গেছে। নির্বাচনটা হচ্ছে তো কেন্দ্রের, মানে এখানে বিরোধী হচ্ছে এটা মনে আছে তৃণমূল? না না না, শুনুন আপনারও মনে আছে? শুনুন সেটা হচ্ছে তো তাহলে কারা দৌড়চ্ছে এখানে। আমি একটা মোহাম্মদ সেলিমের উদ্ধৃতি বলছি আজকে, কারণ বিরোধীরা অলরেডি 2 গোল খেয়ে গেছে, একটা সন্দেশখালী, একটা হচ্ছে এসএসসি। বাহ, এখানে একটা আজকে প্রথম শ্রেণীর দৈনিকে সিপিএম নেতা মানে সম্পাদক তথাকথিত মোহাম্মদ সেলিম বলছেন এটা বিজেপির সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কাজ। কোনটা? এই যে আপনার ওই নারী নির্যাতনটা, এটা হয়নি। মোহাম্মদ সেলিম বলেছেন? আপনি করুন, আপনি কাগজে বেরিয়েছি আজকের কাগজ, সেটা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করুন। মোহাম্মদ সেলিম বাবা বলছেন, উনি বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, কাগজের কথা বলুন। আপনি যে তাহলে এতক্ষণ বাইনারি করেন কেন? সিপিএম দেখুন ভাই, তো দুটো বাইনারি ফেল নেতা মেনে নিয়েছেন আপনাদের সন্দেশখালী থেকে। মোহাম্মদ সেলিম যে সব বলছেন সিপিএম এর সরকার দায়িত্ব নিয়ে বলছেন। রাজেশ সন্দেশখালী মেয়েরা অফিশিয়াল নোটে যেগুলো এসেছিল তখন এরকম কোনো ঘটনা ঘটেনি। সংকুদেব বলছি দেবব্রত বাবু, সন্দেশখালীর মেয়েরা আজকে কি বলেছেন, আবার কি বলেছেন রিপাবলিক বাংলার সামনে কিছুক্ষণ পরে স্বর্ণালীতে শুনুন না। আমার মোহাম্মদ সেলিমকে নিয়েও কিছু নেই, বাদ দিয়েও কিছু নেই। মোহাম্মদ সেলিমের দলকেই তো আপনারা বাদ দিয়ে দিয়েছেন। আপনারা রেখেছেন নাকি? আপনি ইন্ডিজোটে রেখেছেন? আরে মমতা ব্যানার্জি রেখেছেন? মমতা ব্যানার্জি রেখেছেন? মমতা ব্যানার্জি তো বলছেন এখানে সিপিএম নেই, আপনি সেলিমকে নিয়ে বললেন কেন? শুনুন, অলরেডি আপনাদের সার্টিফিকেট কি এখন সেলিম? দুটো ন্যারেটিভ বিরোধীরা তৈরি করেছিল। না এটা শুনুন একটা সূত্র। না এবার দেবব্রত বাবু এক মিনিট সংকুদেব আমি আমার মনে হচ্ছে আমি আমার চর্মচক্ষে একজন ডিভাইন উইঙ্কেলকে দেখতে পাচ্ছি। দেবব্রত রায় আমার ধারণা কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রের সাংসদ মোহাম্মদ সেলিমকে দেখে ঘুমোতে চলে গিয়েছিলেন, আজ আবার জেগে উঠেছেন। আপনি কি জানেন মোহাম্মদ সেলিমের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বটা কি? রাজ্য সম্পাদক মানবের তাদের কটা সিট? হ্যাঁ, বিধানসভা লোকসভা শূন্য। তাতে কি হলো? মানে আপনি কি তাহলে এখন ঘুম থেকে আজকে? না তাতে আপনি বিরোধী নিয়ে বলছেন, আপনি বিরোধী নিয়ে বললেন, আপনি উঠলেন কি বিরোধী নিয়ে বললেন? তাহলে মোহাম্মদ সেলিমের পার্টি, তাহলে মোহাম্মদ সেলিমের পার্টি, তাহলে মোহাম্মদ সেলিমের পার্টি মনোনয়ন আটকাতে গেছিলেন কেন? আটকাতে গেছিলেন কেন? আটকাতে গেছিলেন কেন? আটকাতে গেছিলেন কেন? এরা পাল্টা দিচ্ছে, আটকাতে গেছিলেন কেন? আটকাতে গেছিলেন কেন? হিট মারলে পাটকেল হবে না, ওকে আগে হিট মারলে সিপিএম না মোহাম্মদ সেলিম একজন ঠিক করুন। সংকুদেব রিভান উইঙ্কেলের দেখা সহজে মেলে না, পেয়েছেন আপনি দুই চোখ ভরে দেখে নিন, দুই চোখ ভরে দেখে নিন। কি করবেন? আর কিছু নেই। ব্রাত্যবাবু নাটকের থিয়েটারের স্টেজে দেখিয়েছিলেন, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। অনির্বাণ শুরু করলো একে দিয়ে, আরেক অনির্বাণকে দিয়ে, যে সত্যি তো বিধানসভায় লোকসভায় শূন্য, আর সত্যি সাইরাসা হালিম যে দাঁড়িয়েছেন ভোটে, তিনি একজন সত্যি বুদ্ধিমতী এবং ভদ্র মহিলা। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, কিন্তু কেন এরকম ঘটনা তাকে নিয়ে হলো, এটা নিয়ে কোশ্চেন। তো কোশ্চেনটা হচ্ছে তিনি তো ব্যক্তিগতভাবে একটা রাজ্যের রিপ্রেজেন্ট করছেন, একটা দল রিপ্রেজেন্ট করছেন। একটা রাজনৈতিক দল, এত বছর আপনি ক্ষমতায় আছেন, আমার কথা হচ্ছে যখন এখানে রিগিং হয়েছিল 3 নম্বর বালিগঞ্জে, আপনি বলেছিলেন, আপনি এখানে বলে গেছেন তৃণমূল সিপিএম, আপনি যেটা আপনি আগে ছিলেন কদিন আগে এই ভোটে, লোকসভার ভোটে যখন আপনি যে কোনো একটা কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছেন, কে দাঁড়িয়েছে, যে বিজেপি আর তৃণমূল ছাড়া অন্য কোনো ক্যান্ডিডেটের নাম আসছে না। মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে যারা আছে অ্যাট এ গ্ল্যান্স 10 জন বামপন্থী কোথায় দাঁড়িয়েছে বলতে পারবেন, একটা দুটো হয়তো নাম বলতে পারবেন। ফলে সেই জায়গা থেকে একটা বামপন্থীদেরকে একটা লাইমলাইটে নিয়ে আসার জন্য চেষ্টা করা, সেই জন্য সিপিএম এমন কিছু ক্রিয়েট করেছে যাতে তৃণমূল বাদ ব্যবসা চলবে না, ফলে একটা লাইমলাইট আনার জন্য এটা ক্রিয়েটেড মনিদা কিন্তু একটা পলিসি বলেই দিল প্রকাশ্যে, এবং সত্যি দেখবেন কিছুদিন ধরে কল্যাণবাবু যেচে দীপান্বিতাকে খুব গালাগালি করছে, একদম সারফেসে আনা। কল্যাণবাবুর নাম নিলেন, এই রাস্তা ছাড়া তৃণমূলের গতি নেই। একটা মজার জিনিস দেখবেন, আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি জানি না উনি কি ওভারকাম করতে চাইছেন, আজকে প্রাণ খুলে বলছেন উই শ্যাল ওভারকাম। সে বলুন, কোনো অসুবিধা নেই, যে বিপদের সামনে দাঁড়িয়ে আছেন বা যে সমস্যার সামনে দাঁড়িয়ে আছেন ওভারকাম করতে চাইবেন বই কি। আমি শুধু বুঝতে চাইছি কল্যাণবাবুর বিপদটা কি বা কোথায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গান শুনুন আজকে প্রচারে বেরিয়ে। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh,
একটু বিতর্কে ফিরি। কল্যাণবাবু হাততালি দিয়ে উইশাল ওভারকাম গাইছেন, ভীষণ ভালো লাগছে আমার। না না, কোনো ভুল নেই। এখন কল্যাণবাবু কি ঘুমিয়ে পড়েছিলেন? অনির্বাণ হাত তুলছেন, এক মিনিট। জয় মল্লিক, এটাতে অনির্বাণকে আমার একটু প্রেফারেন্স দিতে হবে। অনির্বাণ অত্যন্ত জনপ্রিয় গণসঙ্গীত, আপনাদের সব সভা সমিতিতে গাওয়া হতো। কল্যাণবাবু কি ওই সময় ঘুমিয়ে পড়েছিলেন 2009 নাগাদ? আজকে উঠলেন? আমি তো দিকে দিকে রিপ ভ্যান উইঙ্কেল দেখতে পাচ্ছি অনির্বাণ। এখন তৃণমূলের দুর্দশাটা এমন জায়গায় পৌঁছেছে, একটু আগে তৃণমূলের বোধহয় স্টুডিওতে দেবব্রত বাবু মোহাম্মদ সেলিমকে কোট করছে, হ্যাঁ, তারপর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উইসাল ওভার কাম গাইছেন। মানে বিষয় হচ্ছে পাপের ঘোড়া পূর্ণ করেছে। এখন এদের বামপন্থীদেরকে ধরতে হবে, ধরে নিজেদেরকে মানে সামনে আনতে হবে। এদের অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে। আর একটা কথা পরিষ্কার বলে দিই যে বামপন্থীদেরকে ল্যাম্প লাইটে দিয়ে প্রচারের আলোয় আনতে হয় না। বামপন্থীদেরকে কিন্তু বামেরা তো শূন্য পাবে, এটা সব সেভেনিস্টরা বলছে, সেটা বলুন। রাস্তায় বলছেন না কেন? তাদের যে আন্দোলন ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের মাধ্যমে তারা তাদের জমি তৈরি করছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটের শতকরা হার বেড়েছে এবং মানুষের সঙ্গে ক্রমশ যোগাযোগ নিবিড় হয়েছে। আচ্ছা, শঙ্কু কিছু উত্তর দিতে চাইছে অনির্বাণ, শঙ্কু কিছু উত্তর দিতে চাইছে। দেখুন অনির্বাণ বাবু, আপনি চান বা না চান, তৃণমূল কংগ্রেস আপনাদের পায়ে পড়েছে একটাই কারণে, কারণ ওরা বলছে যে বিরোধী ভোটটা আপনারা যদি একটু কেটে ফেটে দিতে পারেন তাহলে অন্তত ওরা এই যাত্রায় বেঁচে যাবে। কয়েকটা সিট হয়তো এদিক ওদিক করে বেরিয়ে যেতে পারে গোলেমালে, না হলে তো পাওয়ার সম্ভাবনা খুব কম। 10টাও পাবে কিনা সন্দেহ, তাও খুব দেখুন মুখ শুকিয়ে গেছে। বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না অনির্বাণ। সেই জন্য অনির্বাণ আমার এই কথাটার উত্তর দেবেন। সিপিএম কে হাইলাইট করতে নেমে পড়েছে। না, অনির্বাণ আমার এই কথাটার উত্তর দেবেন। অনির্বাণ, আমি এটা ছোট থেকে শিখে এসেছি, আমি যদি ভুল শিখে থাকি আমাকে ধরিয়ে দেবেন। আমার মাস্টারমশাইরা একদম ছোটবেলায় স্কুলে আমাকে শিখেছিলেন, দেখো যত বড় সংখ্যা নাও পৃথিবীতে, যত বড় সংখ্যা নাও, শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায়। আর আমার প্রশ্ন, যারা শূন্য তাদেরকে দিয়ে গুণ করে মানে তাদের গুণগান গেয়েই বা তৃণমূল কি পেতে চাইছে? দেবব্রত বাবু গুণগান গাইছেন কেন? আপনাদেরকে দিয়ে গুণ করলে কি পাবে তৃণমূল? শূন্য। না, রাজনীতি এত সস্তা পাটিগণিতে চলে না। আপনি একটা সরল সমীকরণ নিয়ে রাজনীতিকে ধরতে পারবেন না, এটা খুব পরিষ্কার কথা। বিজেপির একসময় সর্বভারতীয় ক্ষেত্রে কি অবস্থা ছিল, আজকে তারা কোন জায়গায় গেছে? বিকাশ বাবুর কি অবস্থান চাকরি নিয়ে একটু বলুন, আর সূর্য বাবুর কি অবস্থান সেটাও বলুন। আমি আপনার কথাটা আমাদের বলুন, রাম তো আজকে এক হয়ে গেছে। আমি এই কথাটা তখন থেকে কে রাম কে বাম আমি আইডেন্টিফাই করতে, আমি এই কথাটা এক মিনিট আমি এই কথাটা এই অভিযোগ করতেন দিন, তাই কি? আরে দাঁড়ান না এক সেকেন্ড, তাই তো অভিযোগ করতেন, এইটা অভিযোগ করতেন তো। কিন্তু আজকে এতক্ষণ আপনারা কি এস্টাবলিশ করছেন? ওনার নেতা মোহাম্মদ সেলিম উনি বলে যাচ্ছেন সূর্যবাবু তো বলেছেন টুইট করে, আপনি বলছেন তৃণমূলের সাপোর্ট চাইছিলাম। ভাই অনির্বাণ শুনুন, যে অভিযোগ যে ন্যারেটিভেরা তৈরি করার চেষ্টা করেন রাম মামের, আজকের ঘটনা আপনার শোতে আপনি যা দেখালেন তাতে স্পষ্ট হলো, কলকাতার মানুষ বুঝলেন এবং বাংলায় এরা তাই করছেন। এরা কোমর বেঁধে সিপিএম এর পার্টি অফিস খুলছেন, সিপিএম এর মিছিল করছেন, সিপিএম এর দেওয়াল লিখে দিচ্ছেন। এরা কি তাহলে আমার ওঠে তার এক্ষেত্রে 2011 আগে ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, আবার জেগেছেন এখন, বেশ বলেছেন আমাদের বাঁচাও। বেশ, জয় মল্লিক হাত তুলছেন, আসবো জয় মল্লিক আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস বুঝি, ভোটটা কার কে করাচ্ছে? কি বলছেন? লোকসভা ভোট নির্বাচন কমিশন করাচ্ছে, তাই তো? আমিও সেটাই জানতাম, কাল অবধি সেরকমই বিশ্বাস ছিল, কিন্তু নেতারা বলছেন, নেত্রীরা বলছেন, আমি তো পুরোপুরি তাদেরকে অবিশ্বাস করতে পারি না। তার মধ্যে একজন যদি হন মুখ্যমন্ত্রী, আরেকজন যদি হন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারাই শুনুন মোদি কি বলেছে আর কি করেছে। আর আমরা যদিও আমাদের এটা ইলেকশন নয়, 1.5 বছর টাইম আছে, 2 বছর টাইম আছে, পরে বলবো। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের ইলেকশন নয়, 1.5-2 বছর সময় আছে, আমি তারপর বলবো সময় আছে, এটা অন্য ইলেকশন। উনি জানি না উনি অন্যের ইলেকশনে কেন এত পরিশ্রম করছেন, আমি কালকে নিয়ে আলাদা করে বিতর্ক করেছি। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন ভোট করানোর দায়িত্ব নিচ্ছি আমি। আমার প্রশ্নটা এইখানে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে যারা এসছিলেন তারা কি 1.5-2 বছরের গল্পটা জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কাল কি বলেছে জানেন না? নাকি তারা দেবব্রত বাবুর মতো মোহাম্মদ সেলিমকে নেতা দেখে ঘুমিয়ে পড়েছিলেন? জয় মল্লিক। বিষয়টা একটু ছোট করে বলি। প্রথম মনিদা শুরু করেছিল এটা নিয়ে, রামকৃষ্ণ দেবের কথা নিয়ে শুরু করেছিল যে ভালোটা কিভাবে নেওয়া যায়। তৃণমূল খুব ক্লেভারলি সিপিএমের যে লিগেসিগুলো সেগুলো ক্যারি অন করেছে, সেটা বারুদ হোক, বোমা হোক, অস্ত্র হোক। একদিকে একদম বলছি, এবার একদিক থেকে আমরা ছোটবেলায় দেখতাম, আমরা কোনো আমের আটি খেয়ে আটিটাকে মাটিতে পুঁততাম যাতে ওখান থেকে একটা নতুন আম গাছ হয়। এখানে দেখা যাচ্ছে তৃণমূল এবার অস্ত্র পুঁতছে মাটির তলায়। কি ভাবছে যদি এখানে একটা গাছ হয় অস্ত্রের?
তো এরকম একটা পরিস্থিতি। দ্বিতীয়, যে সাপ্লায়ার অফ কি গুন্ডা, একদিকে আমরা দেখেছি অনুব্রত বীরভূমে, অন্যদিকে শেখ শাহজাহান, সব মাস্টার মাইন্ড তারা তো এখন ঘষি ঘরে। এখন এই জায়গায় টেনশনে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি নির্বাচনগুলো কি করে করাবো, ঠ্যাঙাবো কি কাকে দিয়ে, বোমা ফেলবো কাকে দিয়ে, সেই সব লোকগুলো এখন কমে গেছে। এবারে পুলিশকে এবারে কি করছে, পুলিশে আবার উর্দি ধরে করতে পারবে না, এবারে পুলিশকে বলছে তোমরা ফেক মামলা দাও, মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে এসো, এগুলো তো বরাবর হয়ে এসছে। তো আমার বিষয় কিন্তু তাতেও তো সমস্যা, আমি আপনাকে শোনাচ্ছি, আপনি কতটা শুনতে পারবেন স্বস্তি নিয়ে আমি জানি না, আপনার দলের নেতা। কিন্তু দেখুন বলেছেন দিলীপ ঘোষ আজকে দুর্গাপুরে, যা বলেছেন তার সবটা আমি দর্শকদেরকে বলছি, নিরপেক্ষ সাংবাদিকতার জায়গা থেকে বলছি, শোনাতে পারবো না। তার কারণ পুলিশ দিনের শেষে ঊর্ধ্বধারী। তার সম্পর্কে দিলীপবাবু সে তিনি যতই দোষী হন না কেন, তিনি আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত যা বলেছেন তার সবটা আমি শোনাতে পারি না, যেখানে যেখানে সেটা আইনভঙ্গ বলে আমার মনে হয়েছে বা অসাংবিধানিক শব্দ বলে আমার মনে হয়েছে। কিন্তু যেটা বলেছেন সেটাও কম নয়। কি বলছেন দিলীপ ঘোষ একবার শুনি, পুলিশও কি খুব স্বস্তিতে আছে? লিফলেট দিচ্ছে লোকের, আইসিএস বলছে জিজ্ঞেস করেছেন পারমিশন কোন কোথায় লেখা আছে। এই 1 মাস পরে তো ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে। জয়বাবু, এই আপনি পুলিশের কথা বলছেন, আমি তারাও স্বস্তি। এই পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি টেবিলের তলায় পুলিশকে লুকোতে। না কিন্তু আপনি আমাকে একটা উত্তর দিন, 1 বছর আগে না এই 1 বছর আগে আপনাদের এই মেজাজটা দেখিনি, এখন কেন দেখতে পাচ্ছি? এক্স্যাক্টলি, আমি আসছি। বিষয়টা হচ্ছে একটা নিয়ম আছে, একটু আগে নিউটনের 3rd ল হচ্ছিল না, একটা কাহাওয়াত আছে, ইতনা মারো জিতনা সহ সকো। তো আজকে আমরা তো মার কম খেয়েছি দাদা, এবারে তো সময় এসছে রুখে দাঁড়াবে, এবারে ঠেঙানোর জায়গা এসছে, আর কোনোভাবে ঠেঙ্গানি খাওয়ার সময় নেই, এবারে দেওয়া হবে। আমি একদম বলছি, ক্যাটাগরিক্যালি বলছি, আর মার খাওয়ার দিন শেষ। আমি আবার বলছি, আরে দাদা দুধের স্বাদ ঘোলে মেটাতে ঠেঙাবেন, সেটাও তো বলেছে। দুধের স্বাদ ঘোলে মেটাতে এটাও বলেছে, বুঝতে পেরেছি। দুধের স্বাদ ঘোলে মেটাতে না এক মিনিট, জয় এক সেকেন্ড পরিমাণা এক লাইন বলবো। আমি এরা যে বলছেন না এদের ঠেঙানোর দরকার নেই, আপনি রুরালে নামুন, তৃণমূল কংগ্রেসের লোকের আশ্রয় নেই। ঠেঙানো ধরনের শব্দ না, প্লিজ ঠেঙানো ধরনের শব্দ না, না জয় 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 ঠেঙানো ধরনের শব্দ নয়, ঠেঙানো ধরনের আপনি আপনারা যদি সিম্পলি প্রতিরোধের ঠেঙানোর কথাটাই বলেছো, তার মানে উস্কানি দিচ্ছ আমি এক লাইন বলতে চাই। দেখুন এরা বারবার বিভিন্ন জায়গায় বলছেন সন্দেশখালী ইস্যু ফেল, সন্দেশখালী ইস্যু ফেল। না সেটা আমি একমত, সন্দেশখালী ফেক ভিডিও ফেল, হ্যাঁ সন্দেশখালী ফেক ভিডিও ফেল, এটা বলা দরকার। এক সেকেন্ড, আমাদের বক্তব্য হচ্ছে সন্দেশখালী এদের কাছে ইস্যু হতে পারে, আমাদের কাছে সন্দেশখালী বাংলার মেয়েদের জন্য লড়াই। চিরকাল তৃণমূল কংগ্রেস যবে পার্ক স্ট্রিট থেকে বাঙালি মেয়েরা এফেক্টেড হয়েছেন, তবে এরা সেই মেয়েদেরকে ভিক্টিমাইজ করে তাদের কুৎসা করেছে। আপনাদের সন্দেশখালীদের ব্যতিক্রম না, সন্দেশখালীদের ব্যতিক্রম না, মেয়েদের অপমান করেছে। আজকে যে পোল কোশ্চেন, আজকে যে পোল কোশ্চেন সেটা আমি একবার নেব, আমি আজকের পোল কোশ্চেনটা একবার নেবো, দর্শকের কাছ থেকে মতামত চেয়েছি, সে মত জানাবো, কিন্তু তার আগে ছোট্ট করে আমি এখানকার মত একটু জানার চেষ্টা করবো। আমার আজকের পোল কোশ্চেন কি ছিল? আমার আজকের পোল কোশ্চেন ছিল বিরোধীদের পাল্টা বলেছি, অন্য কিছু বলিনি, বিরোধীদের পাল্টায়, ঠিক যেমন পাল্টা আজকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে দেখলাম, যেমন পাল্টার কথা দিলীপ ঘোষ বলছেন, হয়তো বেশ কিছুটা অসাংবিধানিকভাবেই বলছেন পুলিশের ক্ষেত্রে অন্তত। কিন্তু আমার প্রশ্ন, বিরোধীদের পাল্টায় কি উল্টে যাচ্ছে তৃণমূল? এবার কি তাই হতে যাচ্ছে? আমি ছোট্ট করে মত নিয়ে নেবো। অনির্বাণ চৌধুরী 10 সেকেন্ডে প্লিজ। বিরোধীদের পাল্টায় কি উল্টে যাচ্ছে তৃণমূল? আমার পোল কোশ্চেন ছিল, 10 সেকেন্ডে। হ্যাঁ অবশ্যই, রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে, বিরোধীদের জায়গা ক্রমশ চড়া হচ্ছে, তৃণমূলের পিঠ থেকে যাচ্ছে, ফলে তারা বেপরোয়া হচ্ছে, কিন্তু এই বেপরোয়া হয়ে আর তাদের কোনো লাভ হবে না, ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু। আজকে আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে লাভ হয়নি আমি দেখতে পেয়েছি, অরূপ বাবুকে দেখে, মানে অরূপ বিশ্বাসকে দেখে, সায়নী ঘোষকে দেখেও কিছুটা বোঝা গেছে, কিন্তু মণিশঙ্কর বাবু আপনার কি? আমি দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যখন ঝামেলা হয় তখনও বলবে কেন হচ্ছে, আবার যদি মনে হয় যে তৃণমূলের যে সমস্ত অতি উৎসাহী হয়ে যারা একটু গন্ডগোল করতো বলে মনে হয়, তারা যদি মনে করে যে না ভোটটাতে গন্ডগোল করা উচিত নয়, কিছু হচ্ছে না, ভালো করে মনোনয়ন দিচ্ছে, তাতেও দেখছি আপত্তি, তাহলে মানুষ যাবে কোথায়? ঝামেলা না হলেও খারাপ। 2016 সালে তৃণমূলের বর্তমানে যে রাজ্যসভার সাংসদ জহর সরকার এই রাজ্যে ফিরে দিল্লি থেকে বলেছিল, এসে দেখলাম তৃণমূল যে দমন পীড়ন শুরু করেছে বামেদের হার মানায়। মনে রাখবেন তিনি বলেছিল
যে যে মার খায় সে সারা জীবন মনে রাখে, যে মারে ভুলে যায়। ফলে তৃণমূলের চাকা কিন্তু ঘুরছে পলিটিক্যাল। তার দলের লোকই লিখেছিল বহু আগে 2016 সালে। জয় মল্লিক, পঞ্চায়েত নির্বাচনের আগে দলে দলে লাইন দিয়ে এই শঙ্কুতায় নিয়ে গেছিল, তাহলে কেন নিয়ে যেতে হয়েছিল? আমরা ক্যাটাগরিক্যালি বলছি, ঘরের মধ্যে ডেকে কাগজপত্র নিয়ে ওইখান থেকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছিল না, বলেছিল যে পুলিশ ওনাদের নিয়ে যাবে, ঠিক মাঝখান থেকে পাঠিয়ে গেছে। এরাই কি ঘুমিয়ে পড়েছিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে? আজ আবার জেগে উঠে আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে গিয়েছিল। কয়েকজন কি জেগে উঠে দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রচারে বাধা দিতে যাচ্ছে, পুলিশকে বলছে পারমিশন ক্যান্সেল করে দিক। কিছু লোক জেগে উঠে হুগলিতে প্রধানমন্ত্রী সভার মাঠ খুঁড়তে চলে যাচ্ছে যাতে প্রধানমন্ত্রী সভা করতে না পারেন। কিন্তু এসব করে শেষমেশ হচ্ছেটা কি? মানুষ কি বলছেন ফেসবুকের পরিসংখ্যানে নজর রাখবো। প্রশ্ন করেছিলাম বিরোধীদের পাল্টায় উল্টে যাচ্ছে তৃণমূল, 91% বলছেন হ্যাঁ, না বলছেন 9%। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো, 94% এখানে বলছেন হ্যাঁ, 6% বলছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 30,000 মানুষ, 2 ঘন্টায় 30,000 মানুষ এই পরিসংখ্যানের ভোটে অংশ নিয়েছেন। বিরোধীদের পাল্টায় উল্টে যাচ্ছে তৃণমূল, তাতে এই 2 ঘন্টায় 30,000-এর মধ্যে 92% বলছেন হ্যাঁ, 8% বলছেন না। 8% হিসেবটা কষে দেওয়া সহজ, 30,000-এ 8% মানে 2,400 জন মাত্র অন্য মত পোষণ করেছেন। বাকি সবাই মনে করছেন বিরোধীদের পাল্টায় উল্টে যাচ্ছে তৃণমূল। এরপরও এখনও যাদের ঘুম ভাঙেনি, যারা এখনও পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের পর পরবর্তী মনোনয়নের দিনগুলোতে বা প্রচারের দিনগুলোতে জেগে উঠে পঞ্চায়েতের মেজাজে হাঁটতে চাইছেন, তারা হাঁটতে পারবেন তো? আমার প্রশ্ন, আজকের পরে তারা হাঁটতে চাইবেন তো? ব্রাত্য বসু কি বলেন? উইঙ্কেল টুইঙ্কেল দেখছেন, দর্শন হলো। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ হলো। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।